বেশ কিছুদিন ধরেই বসন্তপুর গ্রামের বাসিন্দারা এক আতঙ্কে দিন পার করছে। কারণ সন্ধে নামলেই সেখানে এক ডাইনির উপদ্রব দেখা যায়। রাতে যদি কেউ বাইরে বের হয় তবে তার আর সন্ধান পাওয়া যায় না। সেজন্য গ্রামের মানুষ নিজেদের সমস্ত কাজ সন্ধ্যার মধ্যে গুছিয়ে ঘরে ঢুকে পড়ে। এক রাতে সে গ্রামের এক দম্পতি সুচিত্রা আর বীরজুর মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। বীরজুর বাইরে থেকে ফিরতেই সুচিত্রা বলতে শুরু করে, আজও খালি হাতেই ফিরে এলে তো? পারলে না তো চাল আনতে? পোড়া কপাল আমার। নইলে ঠাকুর এমন অপদার্থ কুড়ে লোকের সাথে বেঁধে দেবেন কেন? বাচ্চা দুটোর মুখে এখন কি তুলে দেব আমি ঠাকুর? এই তোমাকে বলে রাখি, শোনো, এমন যদি চলতে থাকে ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে বিষ খেয়ে মরবো। এ কথা শুনে বীরজু ভীষণ রেগে যায় আর বলে, বাড়িতে আসতে না আসতেই শুরু করে দিলি? ঠিক আছে, রইলামই না আর ঘরে, চললাম আমি। খাবারের ব্যবস্থা করে তবেই ফিরবো। এই বলে বীরজু বেরিয়ে পড়ে, শহরে খাবারের ব্যবস্থা করতে যায়। কিছু দূর যাওয়ার পরে সে ভাবে, রাত তো হতে চলল, দোকান সব না বন্ধ হয়ে যায়। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়াই ভালো হবে, তাড়াতাড়ি পৌঁছে যাব। এদিকে রাগের মাথায় বেমালুম ভুলে গিয়েছে ভয়ঙ্কর সেই ডাইনির কথা। জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল সে। কে কে কাঁদছে ওখানে? একটু এগিয়ে গিয়ে দেখে অপরূপ সুন্দরী এক মেয়ে এক গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছে। বীরজু তাকে দেখে কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? এখানে এত রাতে কি করছো? আর কাঁদছই বা কেন? আমি পথ হারিয়ে ফেলেছি, আপনি আমাকে শহর পর্যন্ত পৌঁছে দেবেন? বীরজু মনে মনে ভাবে, ওরে বাবা, এত সুন্দরী মেয়েকে এখানে ফেলে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এসব চিন্তা করে বীরজু বলে, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো শহরের দিকেই যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। শ্মশানের কাছে যেতেই বীরজু মনে মনে, এটাই সুযোগ, এত সুন্দর মেয়ে হাত ছাড়া করা যাবে না। যা মৌজ মাস্তি এখানেই করে নিতে হবে। কি কুবুতে আছিস তুই তোর মনে মনে? বীরজু পাশে তাকিয়ে দেখলো সুন্দরী মেয়ের জায়গায় একটা ভয়ঙ্কর চেহারার কেউ দাঁড়িয়ে আছে। সেই সেই সুন্দরী মেয়েটা কই? আর আর তুমি বা কে? মেয়েটি উচ্চস্বরে হাসতে হাসতে বলে, সব জানতে পারবি, আগে বল কি ভাবছিলি তুই আমাকে নিয়ে? বীরজু মনে মনে বলে, রাগের বসে বাড়ি থেকে বের হয়ে কি ভুলটাই না করলাম। এটা তো তাহলে সেই ডাইনিটা। বীরজু তোতলাতে তোতলাতে বলল, কই, কিছু ভাবছি না তো। আমি তো তোমাকে শহরে পৌঁছে দিচ্ছিলাম। শহরে পৌঁছে দিচ্ছিলি তাই না? তোর মনের কথা সব শুনেছি আমি। বীরজু কাপা কাপা গলায় বলে, আমায় আমায় যেতে দাও, যেতে দাও আমায়। যেতে দেব? তা কি করে হয় মশাই? তোর মতো মানুষকে শিক্ষা না দিয়ে যেতে দেই কি করে বল দেখি বাবু? পরদিন বীরজুর বউ নিজে নিজে বলে, কাল রাতে মানুষটা গিয়েছে কোথায়? কেমন আছে সে কে জানে? সম্পূর্ণ একদিন হয়ে গেল, তবুও তার কোনো খোঁজ নেই। তাহলেও সে ডাইনির খপ্পরে পড়েনি তো? কোনো উপায়ন্তর না দেখে সুচিত্রা তার প্রতিবেশী বৌদি ও তার স্বামীর কাছে গিয়ে সমস্তটা খুলে বলে আর জানায় তার স্বামীর সারা রাত ঘরে না ফেরার কথা। ডাইনির ভয়ের কথাও জানায়। টাকা আদায় করতে হলে তো বীরজুকে চাই। তাছাড়া বীরজু যদি হারিয়েও যায় তবুও তাকে খুঁজে আনার চেষ্টা তো করতেই হবে। আচ্ছা বৌদি, আমরা দেখছি, তুমি কোনো চিন্তা করো না। এইভাবে সে আরো কয়েকজনকে জুটিয়ে ফেললো যারা বীরজুর কাছে পাওনা আদায় করতে চায়। তো সকলে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তারা গ্রামের তান্ত্রিকের কাছে সাহায্য নিয়ে বীরজুকে সাহায্য করবে। তান্ত্রিকদের বাড়িতে
তান্ত্রিক মশাই, বড় বিপদে পড়ে গিয়েছি আমরা। কি হয়েছে? কি বিপদ? খুলে বল আমায়। গ্রামবাসী বীরজুর সব কথা খুলে বলে, সঙ্গে ডাইনির কথাও জানায়। তান্ত্রিক চোখ বন্ধ করে তার দিব্য দৃষ্টি দিয়ে দেখে বললেন, তোরা ঠিকই ধারণা করেছিস, বীরজু সেই ডাইনির খপ্পরেই পড়েছে। এ কথা শুনে গ্রামবাসীরা ভীষণ ঘাবড়ে যায়। তান্ত্রিক তখন বললেন, ভয় নেই, বীরজু সেই ডাইনিকে নিয়ে কুবুদ্ধি করছিল, তাই তার এই দশা। এখন এখন কি উপায় তান্ত্রিক মশাই? একটা উপায় আছে বই কি। চল, সন্ধে নেমে এলো, তোরা সকলে আমার সঙ্গে চল। তবে সাবধান, এই ডাইনি আসলে বহুরূপী। সে প্রথমেই তার আসল রূপে সামনে আসে না, আর যতক্ষণ না ওই বহুরূপী ডাইনি ডাইনি রূপে আসে ততক্ষণ কিছুই করা যাবে না। তাহলে তাকে ডাইনি রূপ ধারণ করার জন্য আমরা কি করব তান্ত্রিক মশাই? বীরজু যা করেছিল, তোদের মধ্যে কেউ একজন তাই করবি। তাকে নিয়ে কুমতলব করবি, আর তখন সে তার আসল রূপে ফিরে আসবে, আর তখন আমি তাকে আমার ত্রিশূল দিয়ে বধ করব। এ কথা শুনে বীরজুর গ্রামবাসীরা একটু সাহস পেল এবং রাত নামতেই তান্ত্রিক সহ তারা কয়েকজন মিলে জঙ্গলের দিকে গেল। সামনে একজনকে দেখে বাকি সবাই তার পিছু পিছু চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সেই একই কান্নার শব্দ শুনতে পেল গ্রামবাসী, আর তান্ত্রিকের বুদ্ধিমতো একজন এগিয়ে গিয়ে জানতে চাইল, কে কে কাঁদছে ওখানে? তখন গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সেই অপরূপ সুন্দরী। তাকে দেখে ওই লোকটিরও বীরজুর মতো অবস্থা হলো। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে আবার জিজ্ঞেস করলো, কে তুমি? এখানে একা একা কাঁদছো কেন? মেয়েটি এবারও আগের মতোই কাঁদো কাঁদো গলায় বলে, আমি পথ হারিয়ে ফেলেছি বাবু মশাই, আপনি আমায় শহরে পৌঁছে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এই বলে সে তান্ত্রিকের পরামর্শ অনুযায়ী মেয়েটিকে নিয়ে বাজে চিন্তা করতে শুরু করলো। আরে বাহ, এটাই তো সুযোগ। আর সাথে সাথেই মেয়েটি তার রূপ বদল করে হাসতে হাসতে বলল, তুইও সেই একই ভুল করলি তো? তোরা সবাই এমন কেন রে? সুযোগ পেলেই দুর্বল মানুষের ক্ষতি করতে চাস? আর তখনই গাছের আড়ালে লুকিয়ে থাকা তান্ত্রিক ও গ্রামের মানুষজন বেরিয়ে আসে এবং তান্ত্রিক তাকে প্রশ্ন করে, কেন তুমি বীরজুকে ধরে নিয়ে গিয়েছ? কেন তুমি গ্রামের মানুষের ওপর হামলা করছো? ডাইনি রূপে মেয়েটি তখন ভীষণ রেগে যায়। তার চোখ থেকে যেন আগুন ঝরতে শুরু করে। সে বলে, কেন করব না? আমি এমন কেন করব না? তারা যে পাপিষ্ঠ, সুযোগ পেলেই অবলা মেয়েদের উপর অত্যাচার করতে চায়। এমন মানুষরূপী অসুরদের বিনাশ তো করতেই হবে। মা, তোমার সঙ্গে ভারী অন্যায় হয়েছে। তোদের মতো এই মানুষরূপী এক পাষণ্ডের কারণে আজ আমার এই অবস্থা। সকলে তখন ডাইনির ব্যাপারটি বুঝতে পারে। তাদের গ্রামে বেশ কিছুদিন আগেই এমন এক ঘটনা ঘটেছিল। একটি মেয়ের উপর অত্যাচার করে মেরে ফেলেছিল কেউ। তারই ফলস্বরূপ আজ এই অবস্থা। তান্ত্রিক তখন সকলের হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলল, কিন্তু তোমার যে আর এখানে থাকা চলবে না মা। তোমার আত্মার মুক্তি দরকার। তোমাকে এখান থেকে যেতে হবে। যেতে পারি, তবে এক শর্তে। তোদের সকলকে একটা প্রতিজ্ঞা করতে হবে। বলো মা, কি প্রতিজ্ঞা? তোরা কেউ কখনো কোনো নারীর সাথে অন্যায় করবি না, কাউকে অন্যায় করতেও দিবি না, তাহলেই আমি এখান থেকে বিদায় নেব। তারপর গ্রামের সকলে মিলে ওই বহুরূপীর কথা মতো প্রতিজ্ঞা করলো এবং সেই বহুরূপী মেয়েটিও সেখান থেকে বিদায় নিয়ে তাদের মুক্তি দিল।